আর একটা হিস্ট্রি অবশ্যই বলতে হয়, ম্যাডাম যেদিন মানে গ্রেপ্তার করা হলো, ম্যাডাম বাসা থেকে ই করলেন, তার আগের দিন কি করলাম, তার আগের দিন আমার আহ, বাসার নিচে পুলিশ আসলো আমাকে গ্রেপ্তার করবে। তা আমাকে আমার পাশের যে সে বলে রেখেছিল যে আপা কোনো রকমের যদি আপনি কোনো দেখেন, মানে আমার অ্যাপার্টমেন্টের নিচতলায় বলছে যে তাহলে আপনি আমার বাসায় চলে আসবেন। তা আমি কি করেছি যে আমার বাচ্চা দুইটা যেখানে যেতাম, আসলে বাচ্চা দুইটাকে কখনো ছাড়তাম না, বাচ্চা দুইটাকে নিয়ে আমি নিচে চলে গেছি। তারপরে ওখানে গিয়ে আমি ডিসিশন নিলাম যে আজকে রাতে কোনো অবস্থাতেই বাসায় থাকবো না, আমি চলে যাব। তা আমি কি করলাম যে আমার মেয়ের হলো বেস্ট ফ্রেন্ড, মানে ওর নাম হলো দেবলীনা, ওরা হিন্দু সম্প্রদায়। তা আমি চিন্তা করলাম এখানে হলো সবচেয়ে নিরাপদ। ও বললো কি আম্মু ওর বাসায় চলো, ওখানে যাই। তারপরে আমি বলছি ঠিক আছে, এটা তো সবচেয়ে ওই বাসাটা হলো সিদ্ধেশ্বরী। তা আমি জানি যে ম্যাডাম তো এই রোড দিয়ে যাবে, ওইটা হলো সবচেয়ে কাছে হয়। তারপরে রাতে ওর বাসায় গিয়ে থাকলাম সিদ্ধেশ্বরীতে। তো তারপরে ওর বাসা থেকে সকালবেলায় বের হয়ে গেলাম, আমার বাচ্চাদের তো ওখানে রেখে গেলাম, আর আমি বের হয়ে গেলাম। বের হয়ে প্রথমে গেলাম হলো ইসের এটা এটা সিদ্ধেশ্বরীর ওই মগবাজারের ওই এরিয়াটায়। তো মগবাজারের ওখানে যাবার পরে একটা হোটেলে মানে কি একটা রেস্টুরেন্টে, ওটাতে দোতলা না তিনতলা এরকম একটা জায়গায় আমরা যে অবস্থান নিলাম, যে ওখান থেকে মানে করছি যে ম্যাডাম কখন বের হবে, মানে যোগাযোগ করার চেষ্টা করছি। তো বললো যে ম্যাডাম বের হয়ে গেছে। ইন দা মিন টাইম আমরা যখন বের হয়েছি তখনই দেখছি মোড়ে মোড়ে ছাত্রলীগের পুলিশ তো ব্যারিকেড দেওয়াই আছে বিভিন্ন জায়গায়, ছাত্রলীগও বিভিন্ন মোড়ে মোড়ে বসে আছে। তার মধ্যে আমার এই পরিচিত ফেজ নিয়ে আমি তো করছি, আমি তো মুখে মাস্ক দিয়েছি, দিয়ে তারপরে করছি। তো তো পরে পরে ওই জায়গায় এখন শুনি যে ওই নিচে মানে ছাত্রলীগ এসে করছে, মানে ঘেরাও দিয়ে ফেলছে। এখন কি করি, এখন ওই ওই রেস্টুরেন্টের কর্মচারীরা, ওর মধ্যে আবার দেখি ওরা বিএনপি এসে বলে যে আপা আপনাদের কিন্তু ধরতে আসছে, এখন কি করা যায়। তো ওরা পিছন দিকে একটা ওদের মানে কি বলবো একটা গুপ্ত, হ্যাঁ হ্যাঁ গুপ্ত আছে, সিঁড়ি আছে, বলে যে আপা এই দিক দিয়ে বের হয়ে যান, বের হয়ে আপনার আগে সেভ হন। তারপরে ওই জায়গা দিয়ে বের হলাম, বের হয়ে তারপরে কি করব, একটু গিয়ে দেখি যে একটা সিএনজি পেলাম, ওই সিএনজি তুই উঠলাম। উঠার পরে একটু আগাতেই দেখি যে ম্যাডাম এসে কি জানি মগবাজারের কাছাকাছি চলে আসছে। তখন তো ওই মুহূর্তের মধ্যে অনেক লোকজন হয়ে গেল। তা আমরা যে একদম আমার মনে আছে ম্যাডামের গাড়ির জাস্ট পাশেই আমি দাঁড়িয়ে, ম্যাডাম আমাকে দেখে এত খুশি হলেন। আমি বলছি ম্যাডাম আপনি একদমই করবেন না, আমরা অনেক মেয়ে আছি, আমার সাথে অনেকেই আছে। তো ম্যাডাম ভীষণ খুশি হলেন, বলছি হ্যাঁ তোমরা ঠিক আছে, ঠিক আছে তোমরা সবাই আছো তো। আমি বলছি হ্যাঁ ম্যাডাম আমরা সবাই আছি। তো ম্যাডামের গাড়ি ধরে ধরে আমি অনেক দূর যাচ্ছিলাম, ইন দ্য মিনটাইম অসংখ্য লোক চলে আসলো। তা আমি চিন্তা করলাম যে অন্যদের একটু সুযোগ দেয়, সবাই তো ম্যাডামকে সালাম দিতে করতে করতে যখন আমরা এটা কি বলবো, ওই যে প্রধান বিচারপতির বাসার ওই জায়গাটা এলাম, তখনই শুরু হয়ে গেল চারিদিক থেকে বোমা ফুটানো, টিয়ার সেল, তখন তছনছ হয়ে গেল। আমি আর যাই না, আমি তো ম্যাডামকে, আমি সবাইকে ওর মধ্যে ডাকতেছি, এই তোমরা কেউ যাবা না, দাঁড়ায় সবাই ম্যাডামের সাথে থাকবা, করবা কে, সবাই যে যার মতো। আমি কি করলাম যে দেখি যে পিছনে ফিরে দেখি যে কেউ নাই, আমি একা। ইন দ্য মিন টাইম ম্যাডামের সিকিউরিটির গাড়ি আসলো, ওরে আমি নক করলাম। তো ও বলে যে ওরাও আমাকে খুব হেল্প করলো যে আপা তাড়াতাড়ি উঠেন। তো সিকিউরিটির গাড়িতে উঠে দেখি যে শিরিনা পাওয়া আছেন। তো আমরা দুজনে সিকিউরিটির গাড়িতে উঠলাম, উঠে তারপরে তো বোমিং এর মধ্যে টিয়ার সেল বোম ফুটানো এর মধ্যে দিয়ে গাড়ি চলতে থাকলো। তো করে তারপরে এটা কি বলবো কার্জন হল পর্যন্ত যে দেখি যে কোনো লোক না, মানে লোক একদম করে ফেলছে ওরা, মানে টিয়ার সেল টেল মেরে একদম ফাঁকা করে ফেলছে। তো ওরা বললো কি আপা, সিকিউরিটিরা বললো আপা আপনি নেমে যান। শিরনাপারও বললো আপনি নেমে যান। শিরনাপা ওখানে থেকে নেমে গেলেন, কিন্তু আমি নামলাম না। আমার হলো যে আমি শেষ পর্যন্ত দেখবো। তো ওরা বলার পর আমি বলছি না আমি দেখি শেষ পর্যন্ত, বলে যে আপনি কিন্তু গ্রেপ্তার হয়ে যাবেন। আমি যে হলে হই আমি যাই। তারপরে একদম আমার ইচ্ছা ছিল যে একদম মানে ভিতরে ম্যাডামের ওই ক্যাঙ্গারু কোর্ট পর্যন্ত যাব, ইচ্ছে ছিল। কিন্তু একদম দুর্ভাগ্যের বিষয়, যখন আমি মানে ম্যাডামের গাড়ি তারপরে দ্বিতীয় সিকিউরিটির গাড়িটা ঢুকতে দিল,
তারপরেরটারই করলাম না। ওই গাড়িতে ৩ নম্বর গাড়িতে আমি ছিলাম। এখন কি ওই যে এখন কি হলো, ওই জায়গায় হলো আর ২ জন ছিল। ওরা ২ জন ছিল সাংবাদিক। দিদার ছিল আর একজন ছিল। ওরা ২ জনই ছিল সাংবাদিক। আমি এখন বলে কি আপা আপনারা তো এখন ধরে নিয়ে চারিদিকে মানে হাজার হাজার পুলিশ, ডিজিএফআই, এনএসআই, এমন কিছু নাই যে নাই ওখানে। হাজার হুম। হাজার। এখন বলে কি আপা আপনারা তো ধরে নিয়ে যাবে। তো বলে যে একটাই উপায় আপনি দেখেন, মানে মানে গাড়ি থেকে বের হয়ে কোনো উপায়ে কিছু করতে পারেন কিনা। তা আমি দেখলাম যে আসলে গাড়ি থেকে থাকলেই আমাকে ওরা গাড়ি একটু উঁকি মারলেই আমাকে পেয়ে ভাই আমাকে নিয়ে যাবে। তা আমি তখন একটা রিস্ক নিলাম যে হ্যাঁ, আমি চিন্তা করলাম কি যে তাইলে কি করা যায়। আমি সেই ওনার মুখে দিয়ে তারপরে মানে মানে কি সরে বলবো না কিছু, এটা অনেকটা বলা চলে, বলা হয় যে বলা চলে যে স্বপ্নের মধ্যে যেটা হয় না যে দুঃস্বপ্ন দেখতে দেখতে নিজের একটু করে তারপরে স্বপ্ন ভেঙে যায় এরকম একটা। তো ওরকম একটা মনে হয়েছে যে আমি স্বপ্নের মধ্যে বিপদ পার হচ্ছে এরকম একটা, কিন্তু সবাই তো আমাকে দেখছে সবাই দেখছে। ইন দ্য মিনিট আমি পার হচ্ছি দেখি সাংবাদিকরা আমার ডাকে এই হেলেন আপা বলে ডাকছিস। আমি বলছি, এই রে আমি তো এখনই মারা যাচ্ছি। তো যাই হোক ওর ওর কথা মানে ডাক দেওয়ার আমি কোনো রকমের না করে গুরুত্ব না দিয়ে আমি ওখান দিয়ে কোনো রকমের বের হয়ে আসার চেষ্টা করছি। কিছু দূর আসার পরেই দেখি যে পুলিশ ব্যারিকেড, কিন্তু ওই যে সাংবাদিকরা তো ওখানে সবাই অবস্থান নিয়েছে, ওদের গাড়িগুলা লাইন দেওয়া। এখন হুম আমি চিন্তা করলাম কি বাঁচার একটাই উপায়, দেখি কোনো মানে ওই মিডিয়ার কোনো গাড়ি যে আমি যে কন্ট্যাক্ট করতে পারি কিনা। তো প্রথমে আমি হুম গেলাম এনটিভির গাড়িতে, বলি কি আপা যে বললাম ভাই আমি তো আমার একটু আমি তো এরকম আমি বললাম যে আমি তো সাবেক এমপি। বলছে আপা আপনার তো চিনি, কিন্তু আপনার যদি আমি এখন করতে যাই এনটিভির গাড়ি তো ওরা সার্চ করবে, আপনি করতে পারবেন না। আপনি দেখেন ওদের কোনো মিডিয়ার গাড়িতে যেতে পারেন কিনা। তো আমি বলছিলাম যে ওরা কি আমাকে নিবে, ওরা যদি আমার ধরেই দেয়, বলে কি চেষ্টা করে দেখেন। তারপরে আমি কি করলাম ৭১ টিভির গাড়িতে যে নক করলাম। তো ড্রাইভারে বললাম কি ভাই আমাকে একটু পার করে দিবা, আমি তোমাকে অনেক বকশিস দিব। তো বললো হুম। কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকে। ওনার একটু আসলে আমরা শেষ করব। অনেক সমস্যা হচ্ছে যান্ত্রিক। হুম। আমি জি, বললাম ভালো। কি এই ব্যারিকেড, হ্যাঁ এই ব্যারিকেডটা পার করে তুমি আমাকে দিয়ে আসো। তো আমি তো মানে কি বলবো আমি যে তারপরে যাই হোক ও আমাকে নিল সত্যি সত্যি। তারপরে নেবার পরে ও কিছু দূর টান দেওয়ার পরেই ওই পুলিশের ব্যারিকেড। তো এই থামো কারে কোথায় যাচ্ছ। তো ও কি করলো পুলিশদের একটা গাকে দেয়, এই বেটা দেখোস না এটা কার গাড়ি। তো ওর ও ওখান থেকে পার হয়ে আসলো। হ্যাঁ, ও উল্টা আরো ধমক দিল পুলিশকে, ৭১ টিভির গাড়ি কি। হুম তো হুম তার হ্যাঁ চলে আসলো। চলে আসার পরে আমি তো করলাম। তারপরে এরপরে আর একটা ব্যারিকেডও পড়েছিলাম, কিন্তু ওরা আর ওই ৭১ টিভির গাড়ি দেখে আটকালো না। তাই যাই হোক ও আমাকে করেছে ইন দা মেন টাইম ওর সম্ভবত এসে আমি আসলাম কোথায়, আমার মাথায় না কিছু কাজ করছে না। আমি সামনে যত আসছি দেখি জায়গায় জায়গায় ছাত্রলীগ বসে আছে। তো ওরা তো আমি জানি যে আমার ফেসটা তো পরিচিত, আমি নামলার সাথে সাথেই এদের হামলার শিকার হবো। তা আমি এখন কি করবো, আমি আমার মাথায় কাজ করছে না যে আমি কোথায় যাব। ইন দ্য মিন টাইম আমার একটা মানে জুনিয়র ফ্রেন্ড আছে, ওর নাম শিল্পী, ওদের বাসা হলো আম, কি ওটা এলিফেন্ট রোড। তো আমি বললাম কি যে আমাকে তুমি এলিফেন্ট রোডের ওই জায়গাটায় দিয়ে আসো। তারপরে ও এলিফেন্ট রোডের ওই পর্যন্ত ওই জায়গাটায় নামে বলে কি এন দ্য মিন টাইম ওর মাল ওই ওর কি সাংবাদিক যে মেইন সে আবার ফোন দিয়েছে। তো ফোন দেওয়ার পরে কাপা আমাকে তো চলে যেতে হবে নাইলে আমার ঝামেলায় পড়ে যাবে। পরে ও কি করলো, ও আবার আমাকে একটা রিক্সা করে দিল, কন্ট্যাক্ট করে দিল। তাই রিক্সা কন্ট্যাক্ট করে দিল। আমি সামনে একটু আগাচ্ছি দেখে যে একদম ছাত্রলীগ বসে আছে। তা আমি কি করলাম কাটা বনের ভিতরে গলি ওইটা দিয়ে তা আমি করলাম পার হলাম। পার হবার পরে এখন আর আমার মাথায় কাজ করছে না, ওর বাসার নাম্বারও ভুলে গেছি সবকিছু। পরে ওকে ফোন দিলাম যে আমি এরকম তোমার বাসা খুঁজে পাচ্ছি না,
এরপরে ওর হাজবেন্ড দুইজনে এসে তারপরে আমাকে রাস্তা থেকে নিয়ে গেল। মানে ওই দিন আমি বলবো আমি একটা দোজকের যন্ত্রণা এবং দোজক থেকে এসছি। মানে আমি ওই দিন যে আল্লাহ আমাকে সেভ করে আমাকে বাঁচিয়েছে আমি গ্রেপ্তারের হাত থেকে। আর একটা হলো যে ওই যে 7ই ডিসেম্বর ওই দিনও আমি এই দুটা দিন আমি বলবো যে আমার একটা বিরাট গিয়েছে একদম ওদের হাতের মুঠা থেকে আমি বেঁচে এসছি। এইভাবেই আর কি। আর লাস্ট যেটা হলো যে 28শে অক্টোবর যেটা বিএনপির যে কর্মসূচি সেই কর্মসূচির দিনে ওই দিনও আমরা কি করলাম যে আগের দিনই অন্য এক বাসায় আমার হাজবেন্ডের ফ্রেন্ড থাকে, এটা বেইলি রোড। তো ওই বেইলি রোডে গিয়ে রাতে আরো আমার সাথে আরো 4টা নেত্রী ছিল, ওদেরকে নিয়ে ওই বাসায় থাকলাম রাতে। থাকার পরে তারপরে তো যাতে কোনো অবস্থাতে আটকা না পড়ি, ওই প্রোগ্রাম যাতে কোনো অবস্থাতে মিস না যায়। তারপরে তো সকালবেলা যখন বের হলাম তখন দেখি হাজার হাজার না লক্ষ লোকের মানে সমাগম। হ্যাঁ, 28শে অক্টোবর যেটা ছিল। তো এত অসাধারণ লাগছিল। যাই হোক, তো পুরা প্রোগ্রামে তো একদম প্রথম থেকেই, তারপরে যখন ওই মানে প্রোগ্রামের উপরে যে হামলা শুরু হলো এবং হামলার লাস্ট মুহূর্ত পর্যন্ত আমরা ছিলাম। একদম মানে টিয়ার সেলে একদম পুরা মানে অন্ধকার করে ফেলছিল, সবাই দম আটকে মরে যাচ্ছিল। সেই মুহূর্তে আসলে তখন কিন্তু কোনো সিনিয়র নেতারাও কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত ছিল, কেউ কিন্তু করে নাই। যখন একদম সবাই মানে অন্ধকার এবং সবাই মারা যাবে এরকম একটা অবস্থায় সবাই কিন্তু ওই জায়গায় ছাড়তে বাধ্য হয়েছে। তো এখন তো সেই বলা হয় জায়গা যে থেকে সবাই পালিয়েছে, এরকম বলা হয়। একদম মিথ্যা, কারণ আমি একদম শেষ মুহূর্ত পর্যন্ত ছিলাম এবং সমস্ত নেতা আমার মনে আছে, মহাসচিব, সমস্ত